সল্টলেকে বৃদ্ধাকে নমস্কার। লুট গতকাল দুপুরবেলা বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত পূর্বাচল হাউজিং এস্টেটের ৭১ বছর বয়সী একজন মহিলা ছায়া সেনগুপ্ত আমাদের কাছে অভিযোগ জানান যে গতকাল সকালে দুইজন ব্যক্তি তার বাড়িতে আসেন। হ্যাথওয়ে সার্ভিসের নাম করে তার ইন্টারনেট সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য তার বাড়িতে আসেন এবং সেখানে একটি ইনজেকশনের মাধ্যমে তাকে অচেতন করে দেওয়া হয় এবং তার বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা, টাকা চুরি করে নিয়ে যায় এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই অভিযোগ পাওয়ার পরে আমাদের বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ রুজু হয় এবং থানার অফিসাররা ইনক্লুডিং আইসি সকলে মিলে তদন্তের মাধ্যমে কিছু লিড পান। সেই লিডগুলোকে ফলো করে আমরা কয়েক ঘন্টার মধ্যেই গতকালকেই একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি, যিনি স্বীকারও করেছেন যে সেই ঘটনাটি ঘটায়। তিনি একজন নার্সিং কেয়ার গিভার। মহিলাটির স্বামী ঘটনাক্রমে অক্টোবর মাসে মারা যান। তিনি যখন অসুস্থ ছিলেন এই ব্যক্তি তাকে নার্সিং পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছুদিন তার বাড়িতে 24 আওয়ার্সের জন্য ছিলেন এবং তার বক্তব্য অনুযায়ী যেহেতু দুজনেই বয়স্ক এবং বেশ 4-5 দিন যাবত তার বাড়িতে থাকার জন্য তিনি তার ঘরের কোথায় কি যাবতীয় জিনিস রাখা আছে সেগুলো তখনই ফলো আপ করেছিলেন এবং পরবর্তীকালে তার সেই জিনিসটাকে কাজে লাগিয়ে উনি মহিলার বয়সের সুযোগ নিয়ে তার বাড়িতে যান এবং তাকে এই যে ঘটনা যে অভিযোগ মহিলা কমপ্লেনে বলেছেন সেই অনুযায়ী তাকে অচেতন করে তার সুযোগ নিয়ে তার সেই ঘটনাটি ঘটায়। তো ইতিমধ্যেই তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বেশ কিছু টাকাও আমাদের রিকভারি হয়েছে এবং বাকিটা যে জিনিসগুলো পরবর্তী ধাপে ধাপে আরও রিকভারি হবে এবং ইনভেস্টিগেশন এখন খুবই প্রাইমারি স্টেজে আছে। আরও যা লিড ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা পাবো সেই অনুযায়ী আমরা আরও এই তদন্তে এগিয়ে যাব। যে অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে শুভঙ্কর ভট্টাচার্য মুখার্জি, শুভঙ্কর মুখার্জি। দুজন যে গ্রেপ্তার হয়েছে, একজন যে গ্রেপ্তার দুজনের নাম উঠে আসছে, সেক্ষেত্রে কি এরা কি বর্তমানে কোনো ইন্টারনেট পরিষেবা বা এরকম জায়গায় চাকরি করতেন? না, মানে ফলস হয়েছে। হ্যাঁ, তারা ওই সার্ভিস পরিষেবা যেহেতু উনি ছিলেন তাই কি ধরনের ইন্টারনেট উনি ব্যবহার করতেন বা কি সেই নলেজগুলো ওনার ছিল। উনি 4-5 দিন ওনার বাড়িতে ছিলেন বলে সেই নলেজগুলো ছিল, তাই ওইগুলোর সুযোগ নিয়ে উনি বয়স্ক মহিলাকে একরকম বোকাই বানিয়েছিলেন। আর কতজন জড়িত আছে বা কে কে জড়িত আছে কিছু জানেন? আপাতত আমরা এটুকুই পাচ্ছি। মহিলার অভিযোগ অনুযায়ী দুজন এসেছিলেন। ইনভেস্টিগেশন এখনো যেরকম আমি বললাম প্রাইমারি স্টেজে আছে। আমরা যেরম এগোবো সেরম আপডেট আমরা দিতে থাকবো। এই যখন উনি আগের বাড়িতে এসেছিলেন মানে ওনার দেখাশোনা করতে কিভাবে যোগাযোগ হচ্ছিল ওনার সাথে? যেহেতু বললাম ওনার স্বামী অসুস্থ ছিলেন, এরকম বিভিন্ন এজেন্সি থেকে থাকে যারা এরকম কেয়ার গিভার বা নার্সিং সেরকম দিয়ে থাকে। সেই নামগুলো আমাদের তদন্তে যেরকম উঠে আসবে আমরা সেরকম বলবো। আপাতত উনি যেটা জানিয়েছেন উনি কোনো ব্যক্তিগতভাবে এই পরিষেবাটা দিতেন, কোনো এজেন্সির সাথে যুক্ত ছিলেন বলে এখনো উনি জানাননি। বাগুইহাটি এলাকায় আপাতত উনি থাকছেন মানে কার্যসূত্রে। এখনো সেরকম কোনো কিছু আমরা পাইনি। তদন্তে যদি আরো কিছু এগিয়ে উঠে আসে সেটা আমরা পরবর্তীকালে জানাবো। এখনো অবধি আমরা যেটা পাচ্ছি প্রায় 2 লাখ টাকা ওনার ঘর থেকে চুরি গেছিল এবং কিছু সোনার গহনা। 2 লাখ টাকা ক্যাশ চুরি গেছিল এবং সোনার গহনা কমপ্লেন অনুযায়ী। তো সেগুলো আমরা আরো খতিয়ে দেখছি কিভাবে কি গেছে। যিনি অ্যারেস্ট হয়েছেন ওই মুখার্জি, উনি কতদিন ওই বাড়িতে কাজ করেছিলেন? মানে কত টার্মটা? 4 থেকে 5 দিন কন্টিনিউয়াসলি উনি ছিলেন ওই বাড়িতে। যখন 2023 সালে? 2023 না, 5-6 মাস আগে, মানে এই বছর। আচ্ছা, এই বছরই। আপনি বলছেন যে কোনো এজেন্সির সাথে উনি ছিলেন না যুক্ত? না, এরকম ব্যক্তিগতভাবে উনি ছিলেন, কারোর মাধ্যমে যোগাযোগ পেয়েছিলেন উনি যে ওখানে যেতে হবে। এবার এইভাবে যা নাম তদন্তে উঠে আসবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ এগোবো।
নজর রাখতেই হচ্ছে দুর্গাপুরের দিকে, কারণ সেখানে জমি দখল ঘিরে ধুন্ধুমার অবস্থা, গ্রামবাসীদের মধ্যে তুমুল হাতাহাতি। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, আগে ছবিটা দেখাই। আমার সঙ্গে অর্পণ, এখন কি পরিস্থিতি তো অবশ্যই জানতে চাইবো, কিন্তু এই ঘটনার সূত্রপাত কোথা থেকে? জমি দখল ঘিরে যে ধুন্ধুমার, কে জমি দখল করতে এলো বা কারা জমি দখল করতে এলো, কেনই বা এলো? দেখো, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত জেমুয়ার যে এলাকা, সেখানে পরাণগঞ্জ বলে একটি গ্রাম রয়েছে। এই এলাকায় এক প্রমোটার সংস্থা তিনি একটি জমি তিনি পাঁচিল ঘিরতে যান আজ, এবং সেই সময় কিন্তু গ্রামবাসীরা একাংশ অভিযোগ করছেন যে এই জমিটি খাস জমি। অপরদিকে কিন্তু এই প্রমোটার সংস্থা তিনি যেটা জানাচ্ছেন তার কাছে বৈধ নথি রয়েছে, এবং তারপরেই কিন্তু গ্রামের আরো একটি একাংশ তারা কিন্তু ওই জমির ওপর দলীয় ঝান্ডা লাগিয়ে দেয়, এবং এই দলীয় ঝান্ডা লাগানোর পরেই কিন্তু গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু ধুন্ধুমার কাণ্ড, হাতাহাতি, তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। কারণ গ্রামের একাংশ তারা দাবি করছেন এই জমিটি খাস জমি, অপরদিকে কিন্তু প্রমোটার সংস্থা তিনি যেটা দাবি করছেন যে তার কাছে বৈধ নথি রয়েছে, এই জমির কাগজ রয়েছে। এই নিয়েই কিন্তু গন্ডগোল। তারপরে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যদিও তৃণমূলেরই দুটি গোষ্ঠীর গন্ডগোল বলে জানা যাচ্ছে। কারণ গ্রামের যে গোষ্ঠী তারা যেটা দাবি করছেন যে তারা কিন্তু তৃণমূল সমর্থক, এবং এই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে। এলাকায় রয়েছে পুলিশ মোতায়েন। বেশ, এভাবে পড়ে আছে ভেস্টেড ল্যান্ড। এবার ওরা কোথা থেকে কারো কিছু পাটটা জোগাড় করেছে, ঠিক আছে, জোগাড় করে তাদের কোথায় জায়গা ছিল কি ছিল কেউ জানে না। এই জায়গাটাকে ওই ওদের পাটটা শো করে এই জায়গাটাকে ওরা কিন্তু 3 বিঘে 4 বিঘে যাই হোক দখল করে নিয়েছে। যার নামে রেকর্ড ছিল তার কিন্তু এই জায়গা কোনোদিনই ছিল না। পাটি তোলা করিয়েছে ঝান্ডা, আবার সকালবেলা ঝান্ডা লাগে। কারা লাগাচ্ছে এটা? গ্রামে কয়েকজন আছে, যার পেপার আছে, যার জমি আছে, কিনেছে, পেপার দেখবে, যার জমি আছে সে বন্ধ করবে। কোনো পাট্টা জমি নাই, পেপার দেখে কিনেছি আমরা। খাস জমিতে কেউ দখল করতে পারবে না। যারা আজকে দখল করছে, ব্যবহার করার চেষ্টা করছে এবং নতুন করে কাগজপত্র, তারা বিগত দিনে বিজেপি করেছে, সেই বিজেপির মদতে আজ এই কাজটা করছে। তৃণমূল কংগ্রেস এটার মধ্যে কোনোভাবেই জড়িত নয়। যদি কেউ এর মধ্যে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা। আবারও তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ আর নির্মাণকারীদের বাধা বনকর্মীদের, আর এই নিয়েই সরব হন অখিলগিরি। প্রাক্তন মন্ত্রী অভিযোগ জানান, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ, নির্মাণকারীদের বাধা দেয় বনকর্মীরা, আর এ নিয়েই আবারও অখিলগিরি সরব হন। প্রাক্তন মন্ত্রী অভিযোগ জানান যে যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। পেট্রোলিংয়ে আমরা বেড়াখানা তাজপুরে এসেছিলাম। সেখানে এসে আমরা দেখতে পাই যে নতুন করে কিছু খুঁটি মানে অস্থায়ী নির্মাণ করার উদ্দেশ্যে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে আমাদের স্টাফরা দেখতে পাই, তখন আমরা ওখানে বাধা দিই। তাজপুরে দোকান বসাচ্ছে, কে বসাচ্ছে? ভেঙে নিয়েছিল, আবার নাকি বন দপ্তরের জায়গায় নাকি দখল করে দোকান বসাচ্ছে বন দপ্তরের কর্মীরা বলে ইয়ে করছে। মিথ্যা কথা বলছি। ওটা বন দপ্তরে না, সমুদ্রের ধারে যেখানে পাথর পড়ছে, হ্যাঁ, তারা কোনটা সেই জায়গাটা করছে, ওটা বন দপ্তরের জায়গা না। আর এটাই প্রথম নয়, অগস্ট মাসেও তাজপুরে বেআইনি নির্মাণ নিয়ে বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছিলেন অখিলগিরি। আর মহিলা আধিকারিককে কুকথার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, আর তাতে মন্ত্রিত্বও খোয়াতে হয়েছিল অখিলগিরিকে।
আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনি এত বড় ক্ষমতা নেই, মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছেন। আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে দায়িত্ব বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। জানোয়ার কত বড় জানোয়ার, বেয়াদব রেঞ্জার আসেনি কখন বুঝবে। ঠিক যে কথা বলছিলাম, অগস্টের এই ঘটনা 3রা অগস্ট 2024-এ এই ঘটনার পর সাফাইও দিয়েছিলেন অখিলগিরি। দেখুন কি বলেছিলেন। শুনতে চাইনি, এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। আজকে গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে। এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা এসব এদিক সেদিক করে। ফরেস্ট অফিসাররা তো দুর্নীতিগ্রস্ত। আর এই ঘটনা যেটা আপনাদের দেখাচ্ছিলাম, মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন, আর তারপর কুকথার অভিযোগ তো ছিলই, মন্ত্রিত্বও খোয়াতে হয়েছিল। আর আজ ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের যে অভিযোগ, নির্মাণকারীদের যখন বনকর্মীরা বাধা দেন তখন আবারও ফের সরব হন অখিলগিরি। প্রাক্তন মন্ত্রী কি অভিযোগ করেন, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। ঝামেলা বাড়লে দেখা যাবে এরকম হবে, টোটালি বন্ধ হয়ে যাবে। আমরা তো সমুদ্র পারে দোকান করছি, পাথর থেকে ওইদিকে দোকান করছি, যেটা মন্ত্রী মশাই বলেছিলেন যে আমাদের এই পাথরগুলো পড়ে গেলে দোকানদাররা চলে আসবে। আমরা তো ওনাদের জায়গায় এক হাতও নিইনি। দেখুন আমাদের পুরনো দোকান আছে কোথায়, দেখুন আমরা পুরনো জায়গাও যাচ্ছি না, আমরা এসছি নিচে এসছি, পুরনো জায়গা আরো ছেড়ে দিয়েছি, 10 হাত ছেড়ে দিয়েছি। আজকে দীর্ঘ 15-16 বছর দোকানদার করে এসছি, আমরা যাবো কোথায়? কার্ড মারা হয়ে গেছে 1 মাস ধরে। আমরা যখন প্রথম কুটি মারলাম আপনারা তো কেউ বাধা দিতে আসেননি। ফরেস্ট ল্যান্ডের উপর আমাদের পুনরায় আবার ওই একই জায়গার উপর অবৈধ নির্মাণ চলছে এবং আমরা বাধাও দিয়েছি যথেষ্ট পরিমাণে, কিন্তু তারা কোনো মতে শুনছে না এবং আমরা সেই সঙ্গে প্রশাসনকেও জানিয়েছিলাম, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই রকম কোনো সদর্থক ভূমিকা আমরা পাইনি। তাদের প্রফাস উদ্ধার হয়েছে রাশি রাশি আগ্নেয়াস্ত্র। আসানসোলের কুলটি থেকে এসটিএফ এর হানায় চক্রফাস উদ্ধার, রাশি রাশি আগ্নেয়াস্ত্র। ঝাড়খণ্ড লাগোয়া কল্যাণেশ্বরীতে অভিযান, বিসিসিএল এর পরিত্যক্ত আবাসনে অভিযানে সাফল্য মেলে বাজেয়াপ্ত হয়েছে 10টি আগ্নেয়াস্ত্র। উদ্ধার প্রচুর কার্তুজও, পুলিশের জলে 2। রানাঘাটের ঘটনায় নজর রাখতে হচ্ছে, কারণ কাজ দেবে বলেছিল, কাজ দেওয়ার নাম করে প্রতারণার শিকার হয়ে গেল যুবক। রানাঘাটে যুবকের অসহায় রাত্রিবাস। কেন এ কথা বলছি, তার কারণ কাজ দেওয়ার টোপ দিয়ে সুন্দরবন থেকে ডেকে আনা হয়েছিল আক্তার সর্দার নামে এই যুবককে, আর প্রতারণার শিকার হয়ে রাস্তার ধারে মন্দিরেই আশ্রয় যুবকের। অবশেষে রানাঘাট ট্রাফিক পুলিশ বাড়ি ফেরার বন্দোবস্ত করে দেয়। জানা যায় সম্প্রতি রাজেশ দাস নামে এক যুবক সুন্দরবনে গিয়ে আক্তার সর্দারের বাবার থেকে 20 কেজি মধু নেয়। 10 কেজির দাম দিলেও বাকি 10 কেজির দাম না দিয়ে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে যুবককে রানাঘাটে নিয়ে আসে, আর তারপরই একা ফেলে পালিয়ে যায় তাকে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখানকার মানুষ আমাদের ওখান থেকে দীর্ঘ দূর থেকে যাতা আসা করে, এবার তার মুখের বিশ্বাসে বাবার কাছে 20 কিলো মধু আনে। 10 কিলোর দাম বাবার কাছে দিয়েছে, আর 10 কিলোর দাম আমার কাছে দেবে, আর আমার সেলাই কাজে বসাবে। আর ওপারে একটা মন্দিরই বলে তুই এখানে বস, আমি 10 মিনিট পরে আসছি, বলে উদাও। রাজেশ রয়। এখন কি বাড়ি ফিরতে পারছো না? না, আমার কাছে কোনো গাড়ি ভাড়া নেই। সুন্দরবনে কোথায় বাড়ি? সুন্দরবন বিধবা পাড়া। আর এবার একটা ছবি দেখাবো, একটা ভাইরাল ভিডিও দেখাবো কোথাকার, আরজি করেন মর্গের ভিতর। দেখুন, আগে ছবিটা দেখুন। ওজন 70 কেজি, চুল হচ্ছে স্যার 105 ইঞ্চেস ব্ল্যাক। হ্যাঁ, ও সেভ করা ছিল অল্প। এই অলমোস্ট 1 ইঞ্চেস হচ্ছে ব্ল্যাক। Here most of the tiger what is that all over আর মাথায় হচ্ছে
4টা স্টিচ রয়েছে, আমি ফোর স্টিচেস। কত লম্বা? লম্বা হবে স্যার 3 ইঞ্চেস বাই 2 ইঞ্চেস। এক যুবকের কথাতে যে তথ্য নথিভুক্ত করছেন অ্যাপ্রন পরা এক ব্যক্তি, তা আপনারা দেখতে পাচ্ছেন এবং কথা শুনতে পাচ্ছেন। মৃতদেহের কোথায় আঘাত, কতগুলি আঘাতের চিহ্ন রয়েছে, কোথায় কটা সেলাই রয়েছে, এগুলি বলে চলেছেন ওই যুবক, আর সেটি নথিভুক্ত করছেন ওই ব্যক্তি। যিনি তথ্য বলছেন তিনি আরজিকর মর্গের হেড ডোম সন্তোষ মল্লিক, আর তার কথা শুনে যিনি লিখছেন তিনি হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। কিন্তু কেন বিতর্ক তৈরি হলো, অভিজিৎ আরো ডিটেল জানাতে পারবে। অভিজিৎ, যে ছবিটুকু দেখলাম তাতে একটা কথা মানে বলাই যায় যে ডোমের কথাতেই রিপোর্ট লিখছেন চিকিৎসক। অন্তত এই ভাইরাল ভিডিও যেটা সত্যতা নিউজ এটাই দেখা যাচ্ছে। কিন্তু নিয়ম অনুযায়ী যে কোনো মৃতদেহের সব ব্যবচ্ছেদের আগে, অর্থাৎ মৃতদেহের পোস্টমর্টমের আগে তার শরীরের বাইরের আঘাতের চিহ্ন সহ অন্যান্য বিষয় পরীক্ষা করে লিপিবদ্ধ করতে হয় অটোপসি সার্জনকে। আর দেহ ব্যবচ্ছেদ করে শরীরের ভিতরের আঘাত পরিবর্তন সহ সমস্ত কিছু পরীক্ষা করতে হয় ওই অটোপসি সার্জনকেই। গোটা প্রক্রিয়ায় দেহ ময়নাতদন্তের টেবিলে নিয়ে আসা, ব্যবচ্ছেদ করা যন্ত্রপাতি এগিয়ে দেওয়া এবং সেলাই করার কাজই করেন মর্গের ডোমরা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আরজিকর হাসপাতালের মর্গের হেড ডোম সন্তোষ মল্লিক তিনি সমস্ত কাজটাই করছেন। আর ডোমের কথা শুনে যিনি ময়নাতদন্তের রিপোর্ট লিখলেন তিনি হচ্ছেন ফরেন্সিক মেডিসিন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। প্রশ্ন উঠছে এই যে হেড ডোম সন্তোষ মল্লিক, একেই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যখন ছিলেন তখন তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে তাকে আরজিকরে নিয়ে এসে মর্গের দায়িত্ব দিলেন এবং এই সন্তোষ মল্লিকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এবং একই সঙ্গে এই প্রবীর চক্রবর্তী হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফরেন্সিক মেডিসিন তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ। এবং এক্ষেত্রে যেটা প্রমাণ মানে একটা কথা, যদি এই ভিডিও সত্য হয় তাহলে প্রমাণ হবে যে ডোমেদের কথা শুনেই আসলে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞরা তারা রিপোর্ট লেখেন, তারা নিজেরা কোনো কিছুই পরীক্ষা করেন না। সরিয়া আর মাথায় হচ্ছে 4টা স্টিচ রয়েছে, ফোর স্টিচেস। আরজিকর মর্গে গন্ডগোলে ধরপাকড়, জমদের মধ্যে গোলমালে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মর্গেরই 2 জমকে। বৃহস্পতিবার মর্গের মধ্যেই 3 জমের মারপিট ঘিরে রীতিমতো ধুমধুমার বেঁধে যায়, আর এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে আরজিকরের মর্গ। আর সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় থানায়, তদন্ত শুরু করে টালা থানার পুলিশ। এরপর শনিবার রাতে আরজিকরের মর্গের 2 জমকে গ্রেপ্তার করে পুলিশ। প্লাস্টার কোথায় করানো হবে? হাসপাতালে গিয়ে, কিন্তু হাসপাতালে নয়, বাইরে থেকে প্লাস্টার করানোর পরামর্শ দিচ্ছেন সরকারি হাসপাতালেরই চিকিৎসক। আর এই অভিযোগ তুলছেন মাথাভাঙার বাসিন্দা মহাদেব বর্মন। কিন্তু কেন এরকম অভিযোগ, কি কারণ? রাজেশ রয়েছে, তবে তার আগে আরো একবার জানাই যে ঘটনা সরকারি হাসপাতালে রোগী গিয়েছেন প্লাস্টার করানোর জন্য। সরকারি হাসপাতালেই তো প্লাস্টার হবে, কিন্তু সেখানে হাসপাতালে নয় বাইরে থেকে কেন প্লাস্টার করানোর পরামর্শ দিলেন রাজেশ জানাতে পারবে। রাজেশ, সরকারি হাসপাতালের চিকিৎসক এরকম পরামর্শ কেন দিলেন? যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কতটা সত্যি? দেখো, মাথাভাঙা শহরের বাসিন্দা মহাদেব বর্মন মাথাভাঙা বহির্বিভাগে হাতে ফাটল ধরা এক্স-রে করে সেই রিপোর্ট নিয়ে কিন্তু বহির্বিভাগে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক জানায় তার হাতে ফাটল রয়েছে, প্লাস্টার করাতে হবে। তবে হাসপাতালে এই পরিষেবা নেই, তাই তাকে বাইরে থেকে প্লাস্টার করানোর পরামর্শ দেন। পাশাপাশি তিনি একজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন বলে এমনটাই দাবি করেছেন মহাদেব বর্মন এবং তার কাছে 5,000 টাকা দাবি করে এমনটা তিনি অভিযোগ করেন। এবং এরপরেই কিন্তু এই বিষয়ে তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ওই চিকিৎসকের যেটা দাবি যে হাসপাতালে যেহেতু এই যে প্লাস্টার তার প্রয়োজন সেই প্লাস্টার পরিষেবা হাসপাতালে নেই, তাই তিনি বাইরে প্লাস্টার করানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যে যোগাযোগের যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন। ওর হাতটা একটু ফ্র্যাকচার হয়ে যায়, আমি ডাক্তার দেখাতে আসি, ওনারা এক্সরে লেখেন। এক্সরে করার পরে
আজকে আমি রিপোর্ট দেখাতে আসি, ডক্টর মফিজুল রহমান বসেছিলেন। তো স্যার কি করতে হবে? বলে প্লাস্টার করতে হবে। তারপরে স্যার কোথায় করবো? বলে সব লেখা আছে, আপনি যান। আমরা কোন জায়গায় যাবো? বলে আপনি আমার চেম্বারে আসুন। ডাক্তারের সঙ্গে কথা বললো, আমাকে সাইডে ডেকে নিয়ে গেল এবং বললো যে দাদা আপনার দুটো প্লাস্টার করতে হবে। প্রথমবার করলে আপনাকে 2,500 টাকা লাগবে, পরের বার করলে মানে সিনথেটিক যেটা আরও 2,500 টাকা লাগবে, মানে টোটাল 5,000 টাকা। হ্যাঁ উচিত, এটা সিনথেটিক বলেছে, সিনথেটিক করতে হবে। হাসপাতালে সিনথেটিক পাওয়া যায় না। ওটার দাম বলেছে, ও জিজ্ঞেস করেছে যে কত টাকা খরচা হবে এটাতে। ও বলেছে এতে 1,050 টাকা মানে খরচা হয় সিনথেটিক। ওটাই বলেছে, ও জিজ্ঞেস করেছে বলে বলে। ও আমাকে যখন জিজ্ঞেস করলো যে এতে কত টাকা খরচা হবে ডাক্তারবাবু, বললো আমি দেখো বাইরে জিজ্ঞেস করে বলে দেবে। আমি তো বসে বসে বলতে পারি কত টাকা খরচা হয়েছে। হাসপাতালে প্লাস্টার যেটা আছে সেটা চুনে সেটা ভাঙাও, ওতে ওই প্লাস্টারটা করা যাবে না প্রথম কথা। ওতে এবার করি সিনথেটিক করি ওতে, তো ওটা তো হাসপাতালে সাপ্লাই নেই।